Good morning dear student, welcome to the way of solution number 1 study channel West Bengal। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ ভারতের সংবিধান থেকে একটি মক টেস্ট। তো যে কোনো পরীক্ষায় সংবিধান থেকে দেখবে কয়েকটি প্রশ্ন আসে, একটা দুটো তিনটে চারটে প্রশ্ন কিন্তু থাকে। তো আমরা সংবিধান থেকে একটি মক টেস্ট আলোচনা করব। তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে তুমি পাচ্ছ, এবং TWS একাডেমি অ্যাপে তোমরা আমাদের পেড কোর্স পাচ্ছ। তো সেখানে TWS একাডেমি অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। পেড কোর্স অপশনে গেলে অনেক ব্যাচ তোমরা দেখতে পাবে। নতুন নতুন যে ব্যাচগুলো আছে, কম্বাইন্ড ফাউন্ডেশন, WBPKP ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ের নতুন ব্যাচ, একদম নিউ ব্যাচ, ঠিক আছে, ANM GNM নতুন ব্যাচ কিন্তু শুরু হয়েছে, আপার প্রাইমারি, WSSC, যাই হোক, তো অনেক ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যদি প্রয়োজন মনে হয় অবশ্যই তোমরা জয়েন করতে পারো। তো চলো আমরা আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো, কোশ্চেন নাম্বার 1, সুপ্রিম কোর্টের কোন বিচারপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন, অর্থাৎ রাষ্ট্রপতি পদের দায়িত্ব তিনি সামলেছিলেন? উত্তর কি হবে? অপশন এ ভিভি গিরি, বি ডি জাপ্তি, মোহাম্মদ হিদায়তুল্লাহ, অপশন ডি এদের কেউ নয়। কোশ্চেন নাম্বার 1, অর্থাৎ আমরা জানি যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যদি রাষ্ট্রপতি না থাকে তার পদের দায়িত্ব সামলাবে উপরাষ্ট্রপতি, যদি উপরাষ্ট্রপতিও না থাকে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রাষ্ট্রপতি পদের দায়িত্ব সামলাবে। তো এই কনসেপ্টের উপরে বেস করে আমরা ভারতে দেখেছি 1969 সালে ভারতে যখন রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন মারা যায়, পরবর্তীতে মোহাম্মদ হিদায়তুল্লাহ তিনি তখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন এবং রাষ্ট্রপতি পদের দায়িত্ব তিনি সামলেছিলেন। অপশন সি যারা করছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেনে আসবো, ভারতের রাষ্ট্রপতি হওয়ার পূর্বে তাকে ভারতরত্ন প্রদান করা হয়েছিল? রাষ্ট্রপতি তিনি তখনও হয়নি। অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি হচ্ছে ভিভি গিরি, অপশন ডি প্রণব মুখার্জি। ভারতরত্ন প্রদান করা হয়েছে প্রণব মুখার্জিকেও, কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরে। সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি প্রথম রাষ্ট্রপতি। এই ভারতরত্ন প্রদান করা শুরু হয় 1954 সাল থেকে। 1954 সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছে এবং তিনি প্রথমেই পেয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। দ্বিতীয় রাষ্ট্রপতিকে দ্বিতীয় প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি তিনি সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1962 থেকে 1967 সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন। রাষ্ট্রপতি সম্পর্কে আরো একটি প্রশ্ন, রাষ্ট্রপতির সম্মতি বা শপথ গ্রহণ সংবিধানে নিম্নলিখিত কোন ধারায় আছে? তো রাষ্ট্রপতি কার কাছে শপথ নেয় বলতো? রাষ্ট্রপতি শপথ নেয় কার কাছে? রাষ্ট্রপতি শপথ নেয় কার কাছে? কোন আর্টিকেল এটি আছে? রাষ্ট্রপতির শপথ সম্পর্কে আর্টিকেল 60 নম্বর ধারাতে বলা হয়েছে। প্রত্যেকে যারা কানেক্ট আছে অপশন বি এখানে সঠিক উত্তর হবে। পাশাপাশি এটাও তোমরা জেনে রাখো, রাষ্ট্রপতি শপথ নেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে তিনি শপথ নেবে। প্রধান বিচারপতির কাছে তিনি শপথ নেয়। যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না থাকে তাহলে আর যে বিচারপতিগুলো থাকবে তার মধ্যে বয়োজ্যেষ্ঠ যিনি থাকবে তার কাছে শপথ নেবে। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 4, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর? হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর হয়? 60 বছর, 62 বছর, 65 নাকি 58 বছর? প্রত্যেকে অ্যান্সার করবে, সহজ প্রশ্ন আছে। হাইকোর্টের বিচারপতি বলো উত্তর কি হবে? উত্তর হবে 62 বছর, 62 ইয়ার। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62 বছর। আর সুপ্রিম কোর্ট যদি বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারপতিদের
অবসর গ্রহণের বয়স কত বছর? বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে তাদের ক্ষেত্রে 65 বছর। 65 বছর হচ্ছে সর্বোচ্চ অর্থাৎ রিটায়ারমেন্ট এজ, অথবা 6 বছর, যেটা আগে হবে সেটি, বা 6 বছর। এটা কি, ধরো কোনো জাজ 55 বছরে সুপ্রিম কোর্টের বিচারপতি হলো, সেক্ষেত্রে 55 সঙ্গে 6 যোগ করো, 61 গিয়ে তিনি অবসর নেবেন। কেউ যদি 63 বছরে জাজ হয়, তিনি কিন্তু 65-তে রিটায়ার করবে, তার আর 6 বছর যোগ হবে না, যেটা আগে হবে সেটি। তো 65 বছর হচ্ছে ম্যাক্সিমাম এজ অফ রিটায়ার, ঠিক আছে, 65 বা 6 বছর যেটি আগে হবে, যেটি আগে শেষ হবে, এটা কিন্তু মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 5। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী সংসদের উভয় কক্ষ বন্ধ থাকাকালীন ভারতের রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে? অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারে, এটা রাষ্ট্রপতি পারে, এবং এটা কোন আর্টিকেলে আছে? আর্টিকেল 1 to 3। আচ্ছা, একই সঙ্গে আমরা রাজ্যের ক্ষেত্রে দেখব রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারে। রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারে কোন আর্টিকেল অনুসারে? কে বলতে পারবে? রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা আছে 123 নম্বর ধারাতে। আর রাজ্যপালও রাজ্যের আইনসভা যদি বন্ধ থাকে অর্ডিন্যান্স জারি করতে পারে, সেটা হচ্ছে 213, 213 আর্টিকেল 213। এখানে ধারা হচ্ছে 213 আর রাষ্ট্রপতি হলে 123। এই দুটো মনে রাখবে। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 6। রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত হন? রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত হন? 2 জন, 15 জন, 12 জন, 10 জন? সঠিক উত্তর কি হবে এখানে? রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করতে পারেন 12 জনকে। আচ্ছা, লোকসভায় কতজনকে করতে পারে? লোকসভায় মনোনীত করতে পারেন কতজনকে? বলতে পারবে? রাজ্যসভা 250 জন ম্যাক্সিমাম ক্যাপাসিটি, তার মধ্যে 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন, কিন্তু লোকসভায় কিন্তু বর্তমানে পারেন না, বর্তমানে 0। অর্থাৎ বর্তমানে আগে 2 জন ছিল, বর্তমানে পারেন না। সেটা 2020 সাল পর্যন্ত ওই আইনটা ছিল যে লোকসভায় 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে তিনি মনোনীত করতে পারবেন, কিন্তু এটা তুলে দেওয়া হয়েছে 2020 পরে, সেটার এক্সটেনশন হয়নি। তাহলে বর্তমানে লোকসভায় মনোনীত করতে পারেন না, লোকসভায় পারেন না, অর্থাৎ 0 জন বর্তমানে পারেন না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। রাষ্ট্রপতি, ঠিক আছে, এটা রাষ্ট্রপতির কথা আমরা বলছি। রাজ্যসভায় তিনি 12 জনকে মনোনীত করতে পারেন। পরবর্তী কোশ্চেনে আসবো, ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? এটা অলরেডি আমরা আলোচনা করেছি প্রথম কোশ্চেনেই। ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যাচ্ছেন? উত্তর কি হবে? ডক্টর জাকির হোসেন, ফখরুদ্দিন আলী আহমেদ, জ্ঞানী জৈল সিং, নীলাম সঞ্জীব রেড্ডি? সঠিক উত্তর হবে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। 67 থেকে 69 পর্যন্ত তিনি ছিলেন, 1969 সালে তিনি মারা যাচ্ছেন। ডক্টর জাকির হোসেন সম্পর্কে যে ইনফরমেশনটা পরীক্ষা আসে, ভারতের তিনি ছিলেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি।
পাশাপাশি আরেকটা ইনফরমেশন তোমরা জেনে রাখো, ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতিও হচ্ছে তিনি। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি উপরাষ্ট্রপতি পদে ছিলেন। তাহলে এখানে সেম ইনফরমেশন, প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি তাকে মনে রাখবে, উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট। অরুণাচল প্রদেশকে কবে রাজ্যের মর্যাদা দেওয়া হয়? অরুণাচল প্রদেশ ভারতের একেবারে পূর্বতম রাজ্য, পূর্বতম বিন্দু কিবুথু, যেটা কোথায় অরুণাচল প্রদেশে আছে। এই অরুণাচল প্রদেশ এটি রাজ্যের মর্যাদা পায় কবে? 1972, 1987, 1997, 1989। 1972 আগে পর্যন্ত অরুণাচল প্রদেশ নেফা নামে পরিচিত ছিল, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। 1972 আগে পর্যন্ত, তারপর অরুণাচল প্রদেশ এটা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। 1972 থেকে 1987 সালে গিয়ে এটি রাজ্যের মর্যাদা পায়। এক সেকেন্ড। অরুণাচল প্রদেশ 55তম অ্যামেন্ডমেন্ট 1986 সালে ভারতের 55তম সংবিধান সংশোধনের দ্বারা আমরা দেখব যে অরুণাচল প্রদেশ রাজ্যের মর্যাদা পাচ্ছে এবং এটা অ্যাক্টিভ হচ্ছে 1987 সালের 20 ফেব্রুয়ারি থেকে। এটি ভারতবর্ষের একটি রাজ্যের মর্যাদা পায়, ভারতের একটি রাজ্যের মর্যাদা পাচ্ছে। পরবর্তী কোশ্চেন আসবো, দলত্যাগ বিরোধী আইন অন্তর্ভুক্ত হয়েছিল কোথায়? দলত্যাগ বিরোধী আইন এটি 1985 সালে, আমরা জানি 1985 সালে 52তম সংবিধান সংশোধনী দ্বারা ভারতের সংবিধানে যুক্ত হয়। কততম অ্যামেন্ডমেন্ট? 52তম সংশোধনী। উনিশশো সালে 52তম সংশোধনী দ্বারা ভারতের দলত্যাগ বিরোধী আইন ভারতের সংবিধানের 10ম তফসিলে যুক্ত হয়েছে। এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় খুব আসে কোশ্চেনটি। কোশ্চেন নাম্বার 10, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে হাইকোর্টের যে কোনো হাইকোর্টের অ্যাজ এ অ্যাডভোকেট কত বছর অভিজ্ঞতা থাকতে হবে? হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে কত বছরের তার এক্সপিরিয়েন্স থাকতে হবে? অপশন এ বলছে 10 বছর, অপশন বি 6 বছর, অপশন সি 5 বছর, অপশন ডি 8 বছর। এখানে আমরা কোন অ্যান্সারটি নেব? সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে বর্তমান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে? জাস্টিস সূর্যকান্ত, 53তম চিফ জাস্টিস। তো বর্তমান সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কতজন? টোটাল প্রধান বিচারপতি সহ 34 জন। এই সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে মিনিমাম যে কোনো হাইকোর্টের 10 বছরের অ্যাজ এ অ্যাডভোকেট এক্সপিরিয়েন্স তার থাকতে হবে, 10 বছর অভিজ্ঞতা তার থাকতে হবে, বা কোনো একটা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে 5 বছর থাকতে হবে। আবার হাইকোর্টের বিচারপতি হতে গেলেও তার 10 বছর অ্যাজ এ অ্যাডভোকেট অভিজ্ঞতা থাকতে হবে। আলটিমেট ঘুরে ফিরে 10 বছর তাকে অ্যাজ এ অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে হবে। তারপর সে প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতির জন্য যোগ্যতা অর্জন করবে বা অ্যাপ্লাই করতে পারবে। এটা আমরা মনে রাখবো। বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা কটি আছে? 25টি আছে। 25টি হাইকোর্ট বর্তমান ভারতে আছে। কোশ্চেন নাম্বার 11, বলো 1955 খ্রিস্টাব্দে সরকারি ভাষা কমিশন গঠিত হয়। ন্যাশনাল ভাষা কমিশন বা দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন গঠিত হয় কার নেতৃত্বে? ভারতের কিন্তু কোনো সরকারি ভাষা নেই। আমরা জানি দেবনাগরী হরফে হিন্দি হচ্ছে ভারতের কাজকর্মের ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, নট ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ।
ঠিক আছে, ভারতের কোনো সরকারি ভাষা নেই। ভারতের সংবিধানে স্বীকৃত ভাষা কটি আছে? 22টি বর্তমানে স্বীকৃত ভাষা আছে। এটা ভারতের সংবিধানের 8ম তফসিলে বলা হয়েছে। তাহলে ভাষা সংক্রান্ত বিষয়ে সংবিধানে কোথায় বলা হয়েছে? সংবিধানের 8ম তফসিলে। 8ম তফসিলে ভাষা নিয়ে কথা বলা হয়েছে এবং সেখানে 22টা ভাষা স্বীকৃত আছে। বিজি খারে তার নেতৃত্বে গঠিত হয় ভাষা কমিশন। সালটা মনে রাখবে, 1955 সালে। The Official Language Commission established in which year? 1955. ওকে, কার নেতৃত্বে? বিজি খারের নেতৃত্বে। এবং এই ভাষা ভারতের সংবিধান 8ম তফসিলে বলা হয়েছে 22টা ভাষা স্বীকৃত আছে বর্তমানে। ভারতের সংবিধানের কোন ধারায় বলা হচ্ছে সর্বপ্রকার অস্পৃশ্যতা অবলুপ্তি ঘটানো হয়েছে? কোন ধারা বলে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সর্বপ্রকার অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি অ্যাবলিশন অ্যাক্ট 1955, এটাও ঠিক আছে। সকল রকমের অস্পৃশ্যতা অবলুপ্তি করা হয়েছে। ভারতের সংবিধান আর্টিকেল রয়েছে, আর্টিকেল 17, 17 নম্বর ধারা। এটা আমরা মনে রাখবো। ভারতের সাম্যের অধিকারের মধ্যে এটা পড়ছে, মৌলিক অধিকারের মধ্যে। 13 নম্বর প্রশ্ন, রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তর কি হবে? হাইকোর্টের প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। তাহলে এখানে আমরা কোন অ্যান্সারটি নেব? আমরা একটু আগে বললাম যে রাষ্ট্রপতি শপথ গ্রহণ আর্টিকেল 60 নম্বর ধারায়, এবং রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। ঠিক একইভাবে রাজ্যের যিনি রাজ্যপাল হবেন তাকে শপথ বাক্য পাঠ করায় যে রাজ্যের তিনি আছেন সেই রাজ্যে যে হাইকোর্ট আছে সেই হাইকোর্টের প্রধান বিচারপতি, সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি। এটা কিন্তু আমরা মনে রাখবো। পাশাপাশি রাজ্যপালের শপথ গ্রহণ সম্পর্কে ভারতের সংবিধানে কোন ধারায় আছে? আর্টিকেল 159, আর্টিকেল 159 নম্বর ধারায় কিন্তু বলা হচ্ছে রাজ্যের রাজ্যপালের শপথ গ্রহণ। ঠিক আছে, কে করায়? যে হাইকোর্টের অন্তর্ভুক্ত ওই রাজ্য। ধরো আমাদের পশ্চিমবঙ্গের হাইকোর্ট কলকাতা হাইকোর্ট, তাহলে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সিবি আনন্দ বোস, তিনি যদি শপথ নেয় কার কাছে নেবে? আমাদের কলকাতা হাইকোর্টের যিনি চিফ জাস্টিস তার কাছে নিতে হবে। পরবর্তী কোশ্চেন আসবো, তথ্যের অধিকার আইন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটি কবে পাস হয়? আরটিআই। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটি কবে পাস হয়? এটাকে বাংলায় আমরা বলছি তথ্যের অধিকার আইন, পাস হয়েছে 2005 সালে, 2005-এ। কোশ্চেন নাম্বার 15, মৌলিক অধিকারের ধারণা নিম্নের কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকারের ধারণা আমরা নিয়েছি কোন দেশ থেকে? ব্রিটেন, জাপান, আমেরিকা, রাশিয়া। সঠিক উত্তর কি হবে এখানে বলো? মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যান্সার করবে। সঠিক উত্তর হবে আমেরিকা থেকে নেওয়া হয়েছে। মৌলিক অধিকার কয়টি আছে বর্তমান ভারতীয় নাগরিকদের? মৌলিক অধিকার কয়টি বর্তমানে? 6টি মৌলিক অধিকার ভারতীয় নাগরিকদের আছে। তো বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে তোমরা এক ঝলকে দেখে নাও, যদি প্রয়োজন মনে করো অবশ্যই জয়েন করতে পারো আমাদের ব্যাচে। পরবর্তী কোশ্চেন নাম্বার 16, নিম্নের কোনটি সঠিক বক্তব্য? সরকারিয়া কমিশন গঠিত হয় 1983 সালে। সরকারিয়া কমিশন গঠিত হয় কেন্দ্র রাজ্য সম্পর্ক পর্যালোচনার জন্য। পয়েন্ট নাম্বার 3 বলছে সরকারিয়া কমিশন তার রিপোর্ট জমা দেয় 1988 সালে। পয়েন্ট নাম্বার 4 বলছে সরকারিয়া কমিশন গঠিত হয় বিচারপতি রণজিৎ সিং সরকারিয়ার নেতৃত্বে।
এই যে ইনফরমেশন গুলো আছে এটা থেকে কোনটি বা কোনগুলি সঠিক তোমাকে বলতে হবে। অপশন এ বলছে 1 2 3, অপশন বি 2 4, অপশন সি 1 2 1 3 4, অপশন ডি 1 2 3 4। তো সরকারিয়া কমিশন এটি গঠিত হয় কেন্দ্র রাজ্য সম্পর্কের জন্য, এটা সঠিক আছে। বিচারপতি রণজিৎ সিং সরকারিয়ার নেতৃত্বে, এটাও সঠিক আছে। এটা গঠিত হয় 1983 সালে, এটা রিপোর্ট দেয় 1988 সালে। সবগুলো সঠিক আছে, অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 17, ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করে? যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো, কোন একটা বিল যেটা ধরো লোকসভায় পাস হচ্ছে, রাজ্যসভায় পাস হচ্ছে না, বা কোন একটা বিল রাজ্যসভায় পাস হয়েছে, লোকসভায় হচ্ছে না, এটা নিয়ে মতানৈক্য হলে তখন রাষ্ট্রপতি যৌথ অধিবেশন আহ্বান করেন। প্রশ্ন আসে, যৌথ অধিবেশনটাকে কে আহ্বান করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আহ্বান করবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে যৌথ অধিবেশন আমরা দেখলাম যে রাষ্ট্রপতি আহ্বান করলো, কিন্তু পরিচালনা কে করবে? লোকসভা পরিচালনা করে লোকসভার স্পিকার, রাজ্যসভা পরিচালনা করে রাজ্যসভার সভাপতি অর্থাৎ উপরাষ্ট্রপতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন জয়েন্ট সেশন হবে, সবাই একসঙ্গে অধিবেশন হবে, তখন পরিচালনা করবে স্পিকার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। এখানে কিন্তু স্পিকারের ক্ষমতাটা বেশি ধরা হচ্ছে। যদি স্পিকার না থাকে তখন কে করবে? ধরো স্পিকার অসুস্থ, আসতে পারছে না, তখন লোকসভার ডেপুটি স্পিকার, লোকসভার ডেপুটি স্পিকার। যদি লোকসভার ডেপুটি স্পিকার না থাকে তখন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। আর রাজ্যসভার চেয়ারম্যান মানে উপরাষ্ট্রপতি কিন্তু কখনোই করবে না, কারণ উপরাষ্ট্রপতি রাজ্যসভার সদস্যই নয়, তিনি পদের জোরে রাজ্যসভার সভাপতি, আর্টিকেল 64। তাহলে স্পিকার যৌথ অধিবেশন সভাপতিত্ব করবে। যদি স্পিকার না থাকে, লোকসভার ডেপুটি স্পিকার তিনি যদি না থাকে, তখন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তিনি করবে। তাহলে স্টেপ বাই স্টেপ এইগুলো আমরা মনে রাখবো। নরমালি স্পিকার ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। কোশ্চেন নাম্বার 18, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র, কারণ কি? ভারত একটি সোভারিয়ান স্টেট, কারণ কি? ভারতের সংবিধান ভারতেরা রচনা করেছেন। ভারতের অভ্যন্তরে ভারত রাষ্ট্রের নির্দেশ চূড়ান্ত। ভারত তার বিদেশ নীতি স্বাধীনভাবে রচনা করার অধিকারী, যদিও বর্তমানে আমেরিকা চাপিয়ে দিচ্ছে, বাট এটা কিন্তু ভারতের সংবিধান এইভাবে ভারতকে বর্ণনা করছে, এবং এটা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। উপরের সবকটি এখানে সত্য। কোশ্চেন নাম্বার 19, কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি সদস্যদের অবসর গ্রহণের বয়স কত? ইউপিএসসি যারা সদস্য, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, বর্তমান চেয়ারম্যান ডক্টর অজয় কুমার আছেন। ইউপিএসসির সদস্যদের অবসর গ্রহণের বয়স হচ্ছে কত বছর বলতো? এটা কিন্তু মনে রাখবে 65 বছর। আর যদি রাজ্যের পিএসসি, স্টেট পিএসসি তাদের ক্ষেত্রে 62 বছর। বিভিন্ন রাজ্যের যে পিএসসি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি, ডাব্লিউবিপিএসসি, বিহার পিএসসি, বিপিএসসি, তো বিভিন্ন রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশন আছে, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এই কমিশন গুলোর সদস্যদের 62 বছর হচ্ছে ন্যূনতম অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর, ন্যূনতম নয়। ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কিভাবে বর্ণনা করা হয়েছে? প্রত্যেকে অ্যান্সার করবে। ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে বলা হয়েছে কিভাবে? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, নাকি অপশন বি? দেখো, লেখাগুলো একই রকম, মাথা কাজ করবে না। প্রথমটা এখানে সঠিক উত্তর, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। কোশ্চেন নাম্বার 21, ভারতের সংবিধানের কোন ধারায় অবশিষ্ট ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে? এটাকে বলা হয় রেসিডুয়ারি পাওয়ার। রেসিডুয়ারি পাওয়ার, এটা কি স্যার? রেসিডুয়ারি পাওয়ার বা অবশিষ্ট ক্ষমতা বলতে কি বোঝাচ্ছে? আমরা কেন্দ্র এবং রাজ্যের যে ক্ষমতা বন্টন আছে, কেন্দ্র রাজ্যের সম্পর্কের মধ্যে 3টে সম্পর্ক আছে। একটা আইনগত সম্পর্ক,
একটা হচ্ছে প্রশাসনিক সম্পর্ক, একটা আর্থিক সম্পর্ক। ঠিক আছে, প্রথম যে সম্পর্কের কথা বললাম, কেন্দ্র রাজ্যের আইন সংক্রান্ত যে সম্পর্ক আছে, এখানে তিনটে তালিকা আছে, একটা কেন্দ্রীয় তালিকা ইউনিয়ন লিস্ট, একটা স্টেট লিস্ট, একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট যুগ্ম তালিকা। এখানে আইন করতে পারে কে কটা বিষয়ে? কেন্দ্র 100টা বিষয়ে আইন করতে পারে, রাজ্য 61টি বিষয়ে আইন করতে পারে, আর যৌথ তালিকা আছে 52টি বিষয়। 52টি বিষয়ে কেন্দ্র রাজ্য উভয় আইন করতে পারে। এইবার যদি এই 152 আর 100টি এর বাইরে যদি কোনো বিষয় থাকে, অবশিষ্ট কোনো বিষয় থাকে, সেই বিষয়ে আইন করবে কেন্দ্র, অর্থাৎ পার্লামেন্ট আইন করবে। ঠিক আছে, এটা বলা হচ্ছে। এবং এটা বলা হচ্ছে কোন আর্টিকেল? আর্টিকেল 248, 248, আর্টিকেল 248, 248-এ রেসিডুয়ারি পাওয়ার অর্থাৎ অবশিষ্ট ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নম্বর 22 বলছে কততম সংবিধান সংশোধন অনুসারে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স 21 থেকে কমে 18 করা হয়েছিল? অর্থাৎ 18 বছর হলে ভোটাধিকার পাবে এবং ভোট দিতে পারবে। উত্তর কি হবে? উত্তর হবে 61 অ্যামেন্ডমেন্ট। এটা কবে হয়? 1989 সালে 61তম সংবিধান সংশোধনী অনুসারে 21 থেকে 18 করা হয়েছিল। কোশ্চেন নম্বর 23 বলবন্ত রাজ মেহতা কমিটি কোন বিষয়টির সাথে যুক্ত? ক্ষুদ্র কুটির শিল্প, পঞ্চায়েত ব্যবস্থা, বীমা শিল্প, প্রতিরক্ষা ব্যবস্থা। উত্তর হবে পঞ্চায়েত ব্যবস্থা সঙ্গে যুক্ত। ঠিক আছে, ভারতের পঞ্চায়েতের স্তর কটি আছে? পঞ্চায়েতটাকে সাংবিধানিক স্বীকৃতি পায় 1992 সালে 73তম অ্যামেন্ডমেন্টের দ্বারা সাংবিধানিক স্বীকৃতি পায়, এবং পঞ্চায়েত ব্যবস্থায় ত্রিস্তরীয় ব্যবস্থা রয়েছে। প্রথম গ্রাম পঞ্চায়েত, তারপর জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এবং তৃতীয় পর্যায়ে হচ্ছে জেলা পরিষদ। কোশ্চেন নাম্বার 24 অর্থ বিল, মানি বিল কোন কক্ষে উত্থাপন করা যায়? অর্থ সংক্রান্ত বিল যদি বলো কেন্দ্রের আইনসভা, কেন্দ্রের আইনসভা মানে কি? কেন্দ্রের আইনসভা মানে পার্লামেন্ট। এই পার্লামেন্টের কক্ষ কয়টা? দুটো পার্লামেন্ট, দুটো হাউস, উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। তো অর্থ বিল অবশ্যই নিম্ন কক্ষে আসবে অলওয়েজ। তাহলে নিম্নকক্ষ কি? কেন্দ্রের আইনসভার নিম্নকক্ষ কি স্যার? লোকসভা। লোকসভা হচ্ছে নিম্নকক্ষ। আর রাজ্যের যে আইনসভা আছে, রাজ্যের আইনসভা নিম্নকক্ষ কি? রাজ্যের যে আইনসভা এর নিম্নকক্ষ কি? নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা। তো রাজ্যের কোনো অর্থ বিল যদি আসে সেটা বিধানসভায় আসবে, আর কেন্দ্রের হলে লোকসভায় আসবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। উচ্চকক্ষ কি? কেন্দ্র আইনসভার উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা, আর রাজ্যের উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ। বিধান পরিষদ সব রাজ্যে নেই, 6টি রাজ্যে আছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 25 ভারতের কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া কার হাতে থাকে? আকস্মিকতা তহবিল, এই ফান্ডটা কার কাছে থাকে? উত্তর হবে রাষ্ট্রপতির কাছে থাকে। যদি রাজ্যের বলো, রাজ্যের কন্টিনজেন্সি ফান্ডটা কার কাছে থাকে? রাজ্যপালের কাছে থাকে। ঠিক আছে, কন্টিনজেন্সি ফান্ড এটি গঠিত হয় 1950 সালে। এই যে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া এস্টাবলিশ ইন হুইচ ইয়ার? 1950, 1950 এস্টাবলিশ হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 26। এটা তোমরা হোমওয়ার্ক করবে। আজকের সেশন আমি এখানে এন্ড করলাম। আউট অফ 25 কোশ্চেন সংবিধান থেকে আমি কিন্তু স্ট্যান্ডার্ড টু হাই লেভেল কোশ্চেন, মডারেট টু হাই বা কিছু সহজ কোশ্চেন ছিল, সব রকম মিশিয়ে আলোচনা করেছি। কত পেয়েছো একটু জানাবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের ক্লাসগুলো, ফ্রি ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি, এই অ্যাপ প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করতে পারছো।
তাহলে আজকে সেশন এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, দেখো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাকে একটা স্ট্র্যাটেজি নিতে হবে। তুমি যে পরীক্ষায় দাও, রেল দাও, এসএসসি দাও বা ডাব্লিউপি দাও, যে কোনো পরীক্ষা দাও, সিলেবাস দেখো, সাবজেক্ট দেখো কি কি আছে, কোন কোন সাবজেক্ট পড়তে হবে, সব সাবজেক্ট থেকে তোমার একটা ভালো রকম নলেজ অর্জন করতে হবে এবং সাবজেক্ট চ্যাপ্টার ভিত্তিক তোমাকে পড়তে হবে। ঠিক আছে, তবে কিন্তু তোমার দ্রুত বিষয়টা তুমি কভার করতে পারবে এবং সফলতা পাবে। ওকে, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, চেষ্টা করতে থাকো, নিশ্চয়ই তুমি সফল হবে। ওকে, টাটা।